স্যার, আলোচনার বিষয় হচ্ছে রেপার্টরি 52তম পর্ব নিয়ে আলোচনা করবেন স্যার। আর তার পাশাপাশি রুব্রিক হান্টিং থাকবে ডক্টর কেশি দাস স্যারের বই থেকে। আমি স্যারকে অনুরোধ করছি আজকের আলোচনা শুরু করার জন্য। আপনারা কেউ আনমিউট হয়ে যাবেন না, ভিডিও ওপেন করবেন না, এটা অনুরোধ রইল। স্যার শুরু করুন। অমিয় দর্পণের পক্ষ থেকে প্রাক ঈদের শুভেচ্ছা, প্রীতি শুভেচ্ছা, শ্রদ্ধা জানাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর উপস্থিত চিকিৎসকবৃন্দকেও আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানাই আজকে ক্লাস শুরু করার আগে। তা আমরা প্রতিদিনই একটা কি করছি, একটা মাইন্ড রুব্রিক, প্রতিদিনই আমরা মাইন্ড রুব্রিক আলোচনা করছি, একটা করে, বেশি করছি না। তা আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি ধীর গতিতে। তা আজকে যে রুব্রিকটা যেটা আছে, সেই রুব্রিকটা বড় আনকমন, সাধারণত আমরা এটাকে ধরি না। ক্লিনজিং টু পার্সন অর ফার্নিচার। ক্লিনজিং টু পার্সন অর ফার্নিচার, এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন। পার্সন কিন্তু ব্যক্তি, জীবিত মানুষ, কিন্তু চেয়ারটা তো ব্যক্তি নয়। এই চেয়ারটার একটা তাৎপর্য আছে, সেটা পরে আসছে। ক্লিনজিং মানে জড়িয়ে ধরা, জড়িয়ে ধরা মানে সে তো অনেকে জড়িয়ে ধরে, হাত করা যেটা বলে। এই জড়িয়ে ধরাটা ওরকম জড়িয়ে ধরা না, খুব দৃঢ়ভাবে জড়িয়ে ধরা বা চেপে ধরা যাকে বলে। চেপে ধরা মানে ইয়ে করার জন্য না, কোনো কিছু ক্ষতি করার জন্য বা আদায় করার জন্য। শোনা যাচ্ছে না কেন? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। রঘুনাথ ঘোষ স্যারের সমস্যা হচ্ছে হয়তো স্যার। আচ্ছা। স্যার কন্টিনিউ করুন, শোনা যাচ্ছে স্যার। তা এই যে জড়িয়ে ধরা বা চেপে ধরিয়ে ধরা, মানে খুব জোরদার, মানে আর কি এইরকম করে চেপে ধরা যাকে আর কি। এখন এই যে চেপে ধরার যে ব্যাপারটা আছে, কি চেপে ধরে না, এখানে সে কোনো পার্সনকে চেপে ধরে। হ্যালো বিপিন, শোনা যাচ্ছে না কেন? আমি কি করে বলবো? স্যার শোনা যাচ্ছে, আপনি একবার লেফট হয়ে আবার বেরিয়ে যান, বেরিয়ে আবার ঢুকুন। আচ্ছা স্যার কন্টিনিউ করুন। এই যে পার্সনটা আমি যাচ্ছি, ফার্নিচারের ব্যাপারটা পরে বলছি, ওটা একটা তাৎপর্য আছে, ওটা পরে আসছে। এই যে চেপে ধরা, শোনা যাচ্ছে না। এই যে চেপে ধরা, এরপরে কি আছে, তারপর সাবরুব্রিক কি আছে, চাইল্ড অ্যাওকেন্স, মানে জেগে ওঠে, টেরিফাইড মানে আতঙ্কগ্রস্ত হয়ে জেগে ওঠে, and knows no one। তারপর কি করে, স্ক্রিম, চিৎকার করে, ক্লিং দোজ নিয়ার, তার সামনে যা আছে তাকে আঁকড়ে ধরে, জোরে জোরে, একটু একটু না। ভয় পেলে কত আস্তে জড়িয়ে ধরে, ওই জোরে জড়িয়ে ধরে। তাহলে এই যে জড়িয়ে ধরা, এখানে চাইল্ডের ব্যাপারটা এখানে আসছে, এখানে এই আতঙ্কগ্রস্ত কথাটা বলেও দিচ্ছে। এই জায়গাটা প্রথম, মানে সাবরূপিক আতঙ্কগ্রস্ত কথাটা বলেও দিয়েছে। তা আতঙ্ক মানে এখানে আতঙ্ক কি কারণে, ভয় থেকে হতে পারে, ভয় থেকে সাধারণত আতঙ্ক হয়। আবার অ্যাংজাইটি থেকে হতে, কোনো কিছু নিয়ে অ্যাংজাইটি আছে, এটা কি হবে সেটাও ভয়ের মধ্যেই পড়ছে, ভয়ের বাইরে নয়। এই যে ফেনোমেনাটা আছে, এইখান থেকে সে আঁকড়ে ধরছে। আমরা যেমনি ধরো বাচ্চা একটু ভয় পেলে এসে জড়িয়ে ধরলো, এই যে ব্যাপারটা যেটা আছে, এই ব্যাপারটা কিন্তু অন্য জিনিস। এটা তো বাচ্চারা জড়িয়ে ধরতে পারে, ইট ইজ কমন। কিন্তু যখন এরকম ভয় পেয়ে যখন তীব্রভাবে আঁকড়ে ধরছে, মানে দৃঢ়ভাবে আঁকড়ে ধরছে, এই জায়গাটাই হচ্ছে বৈশিষ্ট্য, জোরে বা তীব্রভাবে। এই পার্থক্যটা মাথায় রাখতে হবে জড়িয়ে ধরার মধ্যে। এই ছোট্ট ছোট্ট পার্থক্যগুলো আমাদের জানতে হবে। এবার ক্লিনজিং পার্সন, এখানেও তাই, কোন একটা ব্যক্তিকে সে জড়িয়ে ধরছে। এই যে ব্যক্তির কথাটাকে ক্লিয়ার করুন, কোন ব্যক্তিকে জড়িয়ে, নিয়ার ব্যক্তি কারা থাকে? আমার একটা বাচ্চার কাছে কারা থাকে? বাবা মা, কি ঠাকুমা, কি কাকা জ্যাঠা পর্যন্ত আজকাল আর যায় না। ওই বাবা মা, বড় জোর ঠাকুমা ঠাকুরদা, এটা বড় জোর, বাবা মাটাই বেশি থাকে। তার দেখা যাচ্ছে এইসব মানুষগুলো কি নির্ভরযোগ্য মানুষ, যাকে তাকে চেপে ধরছে এরকম ব্যাপারটা নয়।
কাছাকাছি, বাচ্চাদের কাছাকাছি কে থাকে, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু দেখুন বাইরে যদি এই ঘটনাটা ঘটে কখনো, সেই ক্ষেত্রে সামনে যাকে পাবে তাকে চেপে ধরে। তার মানে কি, সে একটা অবলম্বন খোঁজে, হোল্ডিং, অবলম্বন, মানে এই অবলম্বনটা না পেলে সে যেন তার ভয়টা কাটে না। এই যে ভয়ের বিষয়টা যখন এখানে আছে, দিস ইজ শরিক স্টেট, শরিক স্টেট। এবং ভয়ের তীব্রতার জন্য সে কি করে, তীব্রতা এত থাকে সে তাকে চেপে ধরে। এটা গেল এরকম ক্ষেত্র। কিন্তু তারপরে ফার্নিচার চেপে ধরবে, এইবার মজাটা আসব, এইখানে সাইকোলজির একটু লাগে। ফার্নিচার চেপে ধরবে ব্যাপারটা এরকম নয়। আসলে এখানে তাহলে কিসের জন্য চেপে ধরে? ইমোশনালি এখানে ভয় একটা ইমোশনের মধ্যে পড়ছে। এই জন্য ক্লিনজিং এর সম্পর্কে একটা বলা হয়, ক্লিনজিং মিনস টু মাচ ডিপেন্ডেন্ট or something ইমোশনাল, টু মাচ ডিপেন্ডেন্ট, যার উপর অত্যন্ত নির্ভরশীল। এই যে ব্যাপারটা যেটা আসছে, সেই ক্ষেত্রটা একটা এখানে আছে। এখানে নির্ভরশীল হচ্ছে তো তাকে ধরে ভয় পেয়ে, এখানে তাহলে কি হচ্ছে, একটা কম্পালসিভ ডিজায়ার আছে, তাকে চেপে ধরতেই হবে, না ধরলে তা হবে না, হোল ডিপেন্ড করছে তার উপর, ভরসা করছে, এই একটা জায়গা আছে। এইবার যদি এই ঘটনা যদি বড়দের ক্ষেত্রে যদি হয়, সে কি সব জড়িয়ে ধরবে? জড়িয়ে ধরবে না। এইখান থেকে কিন্তু আমরা ফার্নিচারের জায়গাটাকে ধরতে, ফার্নিচার মানে একটা বস্তু তো, কিন্তু এখানে মূল সুরটা কি, তাকে জড়িয়ে ধরছে দৃঢ়ভাবে। এই যে হাত দিয়ে দৃঢ়ভাবে জড়িয়ে ধরে, এটাও মূল ব্যাপার নয়। মূল ব্যাপারটা হচ্ছে মনের ব্যাপারটা, নির্ভরশীল কোনো ব্যক্তির আশ্রয় নেয়া, নির্ভরশীল কোনো ব্যক্তির উপর আশ্রয়, যার আশ্রয় পেলে সে মনের দিক থেকে সন্তুষ্ট হয়, তার মনের উদ্বিগ্নতা, মনের ভয়, এগুলো সব চলে যায়। তো দেখুন এই যে তারপর একটা হোল্ডিং চাই, কোনো কিছু একটা হোল্ড করার বা ধরে রাখার। এবং এই ক্ষেত্রে কি হয়, বড়দের ক্ষেত্রে কি হয়, আমি ওই জিনিসটা ছাড়া বাঁচতে পারবো না, আমি এই মোবাইল ছাড়া থাকতে পারবো না, আমি এই পেনটা ছাড়া থাকতে পারবো না, আমি এই কলমটা ছাড়া থাকতে পারবো না, আমার এই লাল টুপিটা ছাড়া আমি থাকতে পারবো না, এটা ছাড়া আমি চলতে পারবো না। এই যে কোনো একটা জিনিসের উপরে, এটা কিন্তু এগুলো কোনোটাই কিন্তু মানুষ নয়, এটার উপর অত্যন্ত নির্ভরশীল হয়ে পড়ছে। এটা না হলে যেন আমার একটা অস্বস্তি, একটা অ্যাংজাইটি আসছে, একটা ভয় আসছে, কিছু হবে কিনা, অমুক তমুক ইত্যাদি। এখানে ভয় আতঙ্ক সবই আছে। কিন্তু ওই যে ব্যাপারটা হচ্ছে, যে জায়গাটা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিসের উপর তার এই যে মানে কি ফিক্সড হয়ে যাওয়া, হোল্ডিং করা, ওটি ছাড়া বাঁচতে পারছে না। এই যে কম্পালশন, যেটা কম্পালসিভ, তো ওটা না করলে সে থাকতে পারছে না। আমি মোবাইল ছাড়া থাকতে পারছি, 2 মিনিট থাকতে পারি না, আমি দেখি আর না দেখি আমার কাছে থাকতে হবে, বা মাথার কাছে থাকতে হবে, পকেটে থাকতে হবে। আপনি দেখতে পাবেন অনেকে নেশা এরকম পাবেন, এগুলো নেশা তো আজকাল এগুলো খুবই পাবেন। তাহলে এই যে তার পারসিস্টেন্সি, এই যে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা, মেন্টালি ভালো করে বুঝে, দৃঢ়ভাবে আঁকড়ে ধরা, সাইকোসিস একটা বৈশিষ্ট্য হচ্ছে পারসিস্টেন্সি। তার মানে কি, এই যে রুব্রিকটা যেটা আসবে, এই রুব্রিকটার মধ্যে থেকে সোরা যাওয়ার ব্যাকগ্রাউন্ডে আছে, মানে বড়দের ক্ষেত্রে বলছি, সোরা এখানে ব্যাকগ্রাউন্ডে আছে, অ্যাক্টিভ ফর্মে এখানে সাইকোসিস আছে। এই জন্য সেরকম দেখবেন ডিপেন্ডেন্ট অনেকগুলো ব্যাপারে, দেখবেন অনেকে দেখবেন এই টেবিলটা ছাড়াই পড়তে পারবো না, আমি এই টেবিলটা ছাড়া আমার পড়া হয় না। পেশেন্ট বলবে, আমার এই আলোটা না জ্বাললে পড়া হয় না, আমি পরীক্ষা দিতে যাব, যদিও এটা কুসংস্কারের মধ্যে পড়ছে, এরকম পেশেন্টটা বলে, আমি এই রঙের শাড়িটা না পরে গেলে আমার কিন্তু পরীক্ষা খারাপ হবে। এটাও ওয়ান কাইন্ড অফ ডিপেন্ডেন্স। এই ডিপেন্ডেন্স কম্পালসিভ ডিপেন্ডেন্স। এই যে কম্পালশন যখন থাকবে, দিস ইজ সাইকোটিক নেচার, যেটা আপনার প্র্যাকটিস অফ মেডিসিনে পড়েছেন। ওসিডি পড়তে গিয়ে আপনি একটু জানেন, আমার থেকে যারা জুনিয়র ছেলে যারা সবে পাস টাস করে বেরিয়েছে, আমার থেকে অনেক বেশি তারা বলতে পারবে এই বিষয়ে। কিন্তু এই যে সুরটা যেটা, তার মানে কিরকম দাঁড়ালো, শিশুদের ক্ষেত্রে যখন আমরা এরকম দেখবো, আতঙ্কগ্রস্ত হয়ে যখন জড়িয়ে হচ্ছে মাকে কি বাবাকে, দেখবেন মা অনেক সময় কম্পেল করে, আমাকে কিছুতেই ছাড়তে চায় না, জানেন তো, দরকার পড়লে আমার ওই কি করবে, ওই শাড়ির আঁচলটাও ধরে থাকবে,
শাড়ির আঁচলটা ধরবে, আমাকে কিছুতেই ছাড়ে না। এই কমপ্লেনটা কিন্তু আপনি পাবেন শিশুদের ক্ষেত্রে। কি যে ওই যে কে জানে আমাকে, এটা আগে ছিল না ডাক্তার। ওই যে জ্বরটা হলো না, এই জ্বরটা হওয়ার পর থেকে কিছুতেই ছাড়া না। আপনি কি করে ডিজায়ার কোম্পানি নিয়ে বসে রইলেন? ডিজায়ার কোম্পানি এটা হতেই পারে, মাকে ছাড়ছে না, ডিজায়ার কোম্পানি নিশ্চয়ই হতে পারে। কিন্তু ডিজায়ার কোম্পানি হতেই পারে, কিন্তু আমাকে পাশাপাশি কি ভাবতে হবে সত্যি এটা ডিজায়ার কোম্পানি না, সে ওই ভয় থেকে করছে। এই ডিফারেন্সিয়েট করার, এই যে ভয় থেকে করছে, এইগুলো চিনতে গেলে পরে মা পারেন, মা যদিও প্রশিক্ষিত না কিন্তু মা পারেন। আমাকেও বুঝে নিতে হবে তার মুখের মধ্যে অ্যাংজাইটি কোনো ছাপ আছে কিনা। অ্যাংজাইটি ফেসিস, সেটা খুব তীব্র অ্যাংজাইটি হলে এটা পাওয়া যায়, ছোটখাটো অ্যাংজাইটি হলে ওটা ধরা যায়। এই যে অবজারভেশন পাওয়ার, এই যে অ্যাবস্ট্রাক্ট অবজারভেশন বা বাংলায় বিমূর্ত পর্যবেক্ষণ, এইগুলো যদি আপনাদের ডেভেলপ না করে, আমরা কিন্তু ওই সব সময় চোখ থাকবে একটা একটা পয়সা দে দে বাবা, ওই ভিক্ষে করে বেড়াতে হবে। কোনটা ভিক্ষে করতে? সিমটম ভিক্ষে করে বেড়াতে হবে। পেশেন্ট কবে দেবে, কবে আমি করব। পেশেন্ট তো বলার আগেও অনেক কিছু দিয়ে দেয়। আমাদের টাওয়ারে যদি না লাগে, আনরিচেবল হয়ে যায় যদি, তাহলে কি করবে? টাওয়ারটাকে উন্নতি করতে হবে। যেমন ধরুন কোম্পানিগুলো, মোবাইল কোম্পানিগুলো তাদের তাদের পার্টি বেড়ে যাওয়ার জন্য, ক্লায়েন্ট বেড়ে যাওয়ার জন্য কি করছে? আস্তে আস্তে তাদের টাওয়ার গুলোকে ডেভেলপ করছে। ডেভেলপ না করলে তো গন্ডগোল হবে, আপনার তো ফোন যাবে না, আটকে যাবে। এখানে আমাদের এই টাওয়ারের ডেভেলপমেন্টটা করা দরকার, এবং এই ক্ষেত্রে একটা অসন্তুষ্টি থাকা ভালো। সন্তুষ্ট হয়ে গেলে আপনি কিন্তু আর এগোতে পারবেন না। তো তাহলে দেখা যাচ্ছে কি যে ছোটদের ক্ষেত্রে, যেমন অনেকে আছে টর্চ ছাড়া আমি চলতে পারে না, অনেকেই আছে তার ওই ছোট ভাইটি বা দাদাটি ছাড়া চলতে পারে না। এখন ছোট ভাইটির সঙ্গে সে চলতে পারে না, ওইটাকে নিয়ে যায় কোনো জায়গায়, কি সে ভালোবাসা করবে তার জন্য ছোট ভাইটাকে নিয়ে যায়, মানে কি গার্ড হিসাবে। এটা তো হবে না, এটা তো এই রুব্রিকের মধ্যে আসবে না। আমি একদম বাস্তব কথাগুলো আপনাকে বলছি, এটা অন্যভাবে নেবেন না আপনারা। সমাজে আপনি একটু দেখতে পান, আমি যেটা দেখতে পাই সেটাই আমি বললাম। কিন্তু বাচ্চাকে ছেড়ে আমি যেতে পারছি না, এই ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। এইখানে কিন্তু একটু জেনে নিতে হবে যে তার আর কোনো ভাই ছিল কিনা, আর কোনো বোন ছিল কিনা, বা তারা কেউ মারা গেছে বা তাদের বিয়ে টিয়ে হয়ে গেছে। এরকম ক্ষেত্রে যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা ডিপেন্ডেন্ট হতে পারে। তখন কিন্তু ব্যাপারটা, এই ডিপেন্ডেন্টের কারণটা কিন্তু ব্রিফ হয়ে যাবে। আমি আপনাকে কি বোঝাতে পেরেছি কিভাবে রেকর্ডিং গুলো করতে হয়? রেকর্ডিং করলেই ওখান থেকে সিমটম বেরিয়ে আসে প্রশ্ন করতে করতে। এই ক্ষেত্রে কি হচ্ছে, বাচ্চাটা ছাড়া সে মেয়েটি বেরোতে চায় না। যদি তার প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য যদি সেই বাচ্চাটাকে বডিগার্ড করে, তাহলে কি সেটা ইয়ে হবে? তাহলে কি সেটা আপনার এই রুব্রিক হবে? ক্লিনজিং হবে? ক্লিনজিং হবে না। এখানে কি করছে? চতুরতার আশ্রয় নিচ্ছে। এটা কোনো সিমটমই হবে না। আর ভালোবাসার চতুরতা একটু একটু করলে ওটা সিমটম ধরা যাবে না, এটা ধরা যাবে না, এটা স্বাভাবিক। এটা স্বাভাবিক। তাহলে দেখা গেল এইবার যদি তাকে জিজ্ঞেস করে এরকম, তখন বলে আমার একটা ছোট ভাই, একটা ভাই ছিল আমার, সেই ভাইটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। বলি সে কাঁদতে শুরু করে, বা তার চোখটা ছলছলে গেল। অনেক সময় কাঁদে না, জানেন তো, যারা ন্যাট্রামিউরো পেশেন্ট বা এই ধরনের পেশেন্ট গুলো, কিছু কিছু পেশেন্ট আছে ইগনেশিয়া, দেখবে তাদের চোখটা ছলছল করে, চোখটা ছলছল, বা চোখটা একটু সরিয়ে নিল। এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো বুঝতে হয়। এখানে কি করছে, সে কান্নাটাকে সাপ্রেশন করছে। আপনাকে বলবে না আমি কান্নাটা সাপ্রেস করলাম, বলবে পেশেন্ট? পেশেন্ট কোনদিন বলবে না। দেখবেন চোখটাকে কিরকম একটা নামিয়ে নিল বা ঘুরিয়ে নিল। এই যে ছোট্ট ছোট্ট জায়গাগুলো, পেশেন্টের দিকে তাকাবেন। একটানা তাকালে কিন্তু বিশেষ করে মহিলা হলে পরে অস্বস্তি বোধ করতে পারে। তাকাবার মধ্যে তীক্ষ্ণ দৃষ্টি, এক ঝলক দেখে নিলেন কি করছে, চোখগুলো কেমন আছে, মুখটা কেমন আছে, আবার দেখুন। এইভাবে মাঝে মাঝে দেখতে হবে, ওয়াচ করতে হবে। এই ওয়াচ করে যেটা পাবেন সেই সিমটম মূল্য অনেক বেশি। এখান থেকে কি পেলেন? এখান থেকে আপনি পেলেন যে তার একটা গ্রিপ আছে, এরকম একটা হতে পারে। আবার এমন হতে পারে যে তার বাবা না, তার ভাই, কোনো বড় ভাই বিয়ে করে সে সংসার ত্যাগ করেছে, বড় কষ্টে তারা কাটছে, এই ছোট ভাইটাকে সে আঁকড়ে ধরেছে।
এই যে ক্ষেত্রে এই যে তার ওই ছোট বড় ভাই যে ভেঙে চলে গেল, হোয়াট ইজ দিস? এটা হচ্ছে তার দায়িত্ব জ্ঞানহীনতা। তার জন্য এরা কি করছে? অবিচার বোধ করছে। তারা এর জন্য অবিচার বোধ করছে। এই বাচ্চা, এই মেয়েটা বলছে দাদা এরকম করতে পারলো, দাদা এরকম করতে পারলো, জানে না বাবা নেই আমার, আমরা মা সেলাই করে লোকের বাড়িতে কাজ করে বহুত কষ্টে চালায়, আমি কিছু টিউশনে করি, কি বলবো এই ছোট ভাইটা কোথায় যাবে? ছোট ভাইকে প্রচন্ড ভালোবাসে। তাহলে এই যে প্রচন্ড ভালোবাসে, এর পেছনে কারণটা কি? ওইখানে ধাক্কাটা গেছে অবিচারটা, তার প্রতি একটা অবিচার হয়েছে, এটা একটা সিমটম। দেখুন কিভাবে সিমটম গুলো আসে। দেখুন, যে ভাইটা বেইমানি করে চলে গেল বা তার মাকে ইয়েকে ফেলে চলে গেল, অকৃতজ্ঞ, ইনগ্র্যাটিটিউড, দিস ইজ সাইকোটিক ইন নেচার। এটাও একটা রুব্রিক হবে। এটা হচ্ছে তার বংশের দিক থেকে আসবে। তাহলে বোঝা গেছে ব্যাপারটা, যে একটা ঘটনা থেকে মানে কোন সিচুয়েশনে কি ঘটছে সেইটাকে অ্যানালাইসিস করলে পরে আমরা পেশেন্টের সিমটমও পেতে পারি, প্লাস যার সঙ্গে রিলেটেড ঘটনাটা ঘটছে সেখান থেকেও আমরা সিমটম পেতে পারি। কোথা থেকে পাবো কোনো ঠিক নেই। তাই আজকে আমি এই যে আলোচনাটা করলাম, এই আলোচনা আপনি দেখবেন অনেক বাচ্চা একটা পেন, জানেন তো, পেনটা তো কামড়ে কুমড়ে থোবড়া হয়ে গেছে, কিন্তু ওই পেনটা ছাড়া সে থাকবে না। তা চেম্বারে এসছে, তো চেম্বারে এসে দেখছি এই পেনটা ছাড়া থাকবে না। এর পেশেন্ট দেখা যায়, আপনি দেখবেন সে কিছুতেই ওটা ছাড়া থাকবে না। এই যে ডিপেন্ডেন্ট, আমি একটা বাচ্চার কথা আমার মনে পড়ছে, সে তার ঠাকুরদা কে এত ভালোবাসে, সে আমার চেম্বারে আসলেও তার ঠাকুরদা গাড়ি চালায়, গাড়ির আওয়াজ পেলে ছুটে চলে যাবে, দাদা দাদা করতে করতে গেট পর্যন্ত চলে গেল, আবার ফিরে চলে আসলো। তখন তার ইয়ে বলছে, ঠাকুরদা না, দাদু, আর দিদা বলছে আমি এত ভালোবাসি, এত কিছু কোলে পিঠে মানসিক উমর দিয়েছে, আমাকে চেনে না যখন ও থাকে, এরকম। তখন তার মা কাছেও যেতে চায় না, এরকম একটা ব্যাপার। এত ওকে পেলে কিচ্ছু চায় না জগতে। এটাও কিন্তু ডিপেন্ডেন্ট। এই যে কন্ডিশনটা, যেটা এই যে স্টেটটা কিন্তু যখন এটা কম্পালসিভ হয়ে যাচ্ছে, না করে থাকতে পারছে না, না করে থাকতে পারছে না। যেমন বাসনটা ধুয়ে দিয়ে গেল, আরেকবার না ধুয়ে সে থাকতে পারছে না, দিস ইজ কম্পালশন, দিস ইজ অলসো কম্পালশন। তাহলে দেখা গেল কি ছোট শিশুদের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা মোর অর লেস কিন্তু শরিকের নেচার। আর বড়দের ক্ষেত্রে যখন এটা এই ফার্নিচারটাকে ধরে নিয়ে যখন ব্যাখ্যা করছি, যখন সবাই তো এরকম জড়িয়ে ধরবে না, যে ফার্নিচারটা নিয়ে যখন ভাবছি কোনো একটা জিনিসের প্রতি সে এত আকর্ষণ, সেটাকে ছাড়া সে থাকতে পারছে না, এই যে জায়গা ডিপেন্ডেন্ট হয়ে গেছে, ওটা ছাড়া থাকতে পারবে না। এই যে এটা ওয়ান কাইন্ড অফ অ্যাডিকশনের মধ্যে পড়ে যাচ্ছে, তো বাট ডেফিনেটলি এটা সাইকোটিক ইন নেচার। এবং দেখছেন আমি একটু দেখালাম এখানে যে এই আলোচনার মধ্যে থেকে কিভাবে সিমটম গুলোকে বার করে নিতে হয়, ছকে নিতে হয়। এইটা কিন্তু আমাদের একটু সতর্ক হতে হবে। পেশেন্ট আপনাকে গাইড করবে, আপনি মাঝে মাঝে একটু ছোট্ট করে টোকা মেরে দেবেন, তাহলেই দেখবেন কাজ হয়ে গেছে। তা আজকে আমি এই রুব্রিকটা নিয়ে এইটুকু বললাম, এবং প্রথা অনুযায়ী এই রুব্রিকটা কারো বুঝতে অসুবিধা থাকলে আপনি বলতে পারেন, বা কেউ যদি অ্যাড করতে চান এই রুব্রিকটা নিয়ে আপনি করতে পারেন, করার পর আমার হান্ডিং এ চলে যাবে। আচ্ছা, ধন্যবাদ স্যারকে। আমাদের যতটুকু আলোচনা হলো, এই রুব্রিকটি নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে, পার্থপ্রদীপ চৌধুরী স্যার আপনি কিছু বলুন এই রুব্রিকটার বিষয়ে, একটু যদি অ্যাড করেন। এটা এই চেপে ধরা বলতে দুটো কথা খুব মনে হলো। হচ্ছে যে যেরকম বলে না যে খড়কুটো চেপে, একটা মৃত্যু ভয়ে যাকে পায় তাকে যে আঁকড়ে ধরে, বিষয়টা যেন অনেকটা ওই রকম মনে হয়। আবার ধরুন একটা বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে, এইবার তার মা কি তার বাবা তার কাছ থেকে যে উঠে যাচ্ছে, সে কিন্তু ওই কাপড়টাকে এমন ভাবে চেপে ধরবে তাকে যেন যেতে দিতে চায় না। বা ধরুন আপনি রিলেটিভের বাড়িতে গেছেন, এবার ধরুন শ্বশুর বাড়ি, হ্যাঁ খোলা আছে, জামাই ষষ্ঠীতে গেছেন, এবং সেখানে দেখবেন সেই বাচ্চাটা, আপনি চলে আসবেন, বউ বাচ্চা সেখানে,
সে কিন্তু আপনাকে এমন ভাবে চেপে ধরবে, কোনোভাবেই সে আপনাকে চলে যাবার জন্য অ্যালাউ করে না। এই যে ব্যাপার, মানে মোটা সোপানিটা খেয়াল করতে হবে আসলে কেন সেইটা করছে। এখন এখানে সেই অ্যাফেকশনেটের একটা কথা আসে, সেইগুলোকেও বুঝতে হবে, বা কেন, বা পুরো একটা বিপদে পড়ে গিয়ে এই যে চেপে ধরাটা বেশি আমার মনে হয় আর কি। অন্যভাবে হতে পারে, সেটা সে ভালোবাসার জন্য কিনা। সোজা কথা, যে চেপে ধরবে যখন একটা অবলম্বন সে চায়, তার মানে সে উইক। শুনি আর কে কিছু বললে শুনি। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থাকে এই রুব্রিকটি নিয়ে তাহলে আপনারা করুন। কারো কি কোনো প্রশ্ন আছে? যতটুকু আলোচনা হলো। যতটুকু আলোচনা হলো, কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করুন, না হলে আমরা পরবর্তী সেশনে চলে যাব। কথা শোনা গেছে? আমার কথা শোনা গেছে? মাঝে মাঝে কেটে যাচ্ছিল। হ্যাঁ স্যার, শোনা যে গিয়েছে, মোটামুটি শোনা গিয়েছে, বোঝা গিয়েছে স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। স্যার প্রশ্ন তো দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি যে সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা চলে আসবো রুব্রিক হান্টিং। আমার গুরু ডাক্তার কেশি দাস আমাদের করতেন কি, বিভিন্ন গল্প, গান, কবিতা, এইগুলো থেকে এগুলো একটা বলে বলতেন এর ইনার মিনিংটার উপর ধরে ইয়ে কর, বা বিশেষ করে মাইন্ডের ক্ষেত্রে তিনি এটা করতেন। এইভাবে তিনি শিখিয়েছেন আমাদের। এবং তিনি একটা বই লিখেছেন, সেই বই থেকে আমি আগে এটা কমপ্লিট করি, আগে গুরুর কমপ্লিট হবে, তারপরে আমি আমার নিজের তৈরি করে করে আমাকে দিতে হবে, কারণ অনেক কথা জড়িয়ে আছে, অনেক কথা। যেমন ধরুন, আপনি দেখতে পাবেন, এই যে ধরুন ফেসবুকে আপনি দেখতে পাচ্ছেন, সেখানে কি বলছে, আই এম এ সিম্পল পার্সন, অনেকেই বলে। তারপরে কি বলছে, আই এম এ ভেরি ভেরি সিম্পল পার্সন। এবার বুঝতে ব্যাপারটা কিরকম, মানে আইডেন্টিফিকেশনটা অনেক গভীরভাবে সে করতে চাইছে। মানে লোকে হয়তো একবারে বিশ্বাস করবে না, দুবার তিনবার বললে পরে সে হয়তো বিশ্বাস করবে। এইরকম একটা, এই যে ভেরি ভেরি, এই যে সামান্য একটা ছোট্ট জিনিস, এইখান থেকে কিন্তু আপনার চলে আসছে, ইগোকে ইন্ডিকেট করছে। ইগো আছে বলেই আপনি ওইরকম বেশিভাবে মেনশন করছেন। আর সিম্পল পর্যন্ত ঠিক ছিল, সেটা আমি বলতে পারি যে আমি সিম্পল পার্সন, এটা বলার মধ্যে কোনো অসুবিধা নেই। মেনশন করছিলাম এরকম, যেমন আপনি হয়তো জিজ্ঞেস করলেন যে আপনাদের পরিবারের ইতিহাস এবার নিতে হবে। আমাদের পরিবার তো জমিদার বংশ ছিল, আমাদের কি এই গল্প সে শুরু করলো, আপনি আর বলার সুযোগ পেলেন না, বলতে শুরু করলেন, হোয়াট ইজ দিস, দিস ইজ অলসো ইগো। তাহলে দেখতে পাচ্ছেন, এগুলো আমাকে বলে দেবে না যে এটা ইগো, এই কথার মধ্যে মধ্যিখানে এরকম চলে আসবে। আপনি দেখবেন এদেশে অনেকেই আছে, বাংলাদেশ থেকে আমাদের এই দেশে যারা আছে, অনেকেই বলে আমার 100 বিঘে জমি ছিল, এতগুলো পুকুর ছিল, এতগুলো নারকেল গাছ ছিল, এতগুলো সুপুরি গাছ ছিল। সবারই যদি অতগুলো থাকে, তাহলে তো বাংলাদেশের আয়তনটার থেকে বেশি হয়ে যাবে। এই যে মানুষের ইগো, এই যে মিথ্যা কথা বলা, মিথ্যাচার গুলো, এইগুলো আপনি দেখতে পাবেন।
এবং পেশেন্টকে যদি খুব ভালো করে খেয়াল করেন, অবজার্ভ করেন, আরেকটা জিনিস কি জানেন, একটা লোক মিথ্যে কথা বলছে কিনা, চোখ মুখ, কথা বলার ঢংটা, কথা বলার মধ্যে ইন্টেন্সিটির কথাটা, আমি কিরম বলি, টুপি মারলে আমি বলি, কথাটার মধ্যে তো জোর নেই, সত্যিটা বল। না আমি ঠিক বলছি, না ঠিক বলিস, আমার কানে বাজছে না, ঠিক করে বল, না ভুল ওষুধ দেবো, তো পয়সাটা জলে যাবে। আর সাইকোটিক পেশেন্ট পয়সা জলে গেলে তার তো গায়ে লাগবে। তখন বলছি এই ব্যাপারে এই যে ছোট্ট ছোট্ট জায়গাগুলো বার করা, এই বার করাটাই হচ্ছে আর্ট। আপনি যদি এই আর্টটা না শিখতে পারেন, আপনি পণ্ডিত হবেন, বই লিখবেন, পুরস্কার পাবেন, গবেষক হবেন, কত কি কাণ্ড হবে আপনার, কিন্তু আপনি হোমিওপ্যাথ হতে পারবেন। হোমিওপ্যাথ হওয়া এত সোজা নয়। তার ফলে এই আজকে আমার সুব্রতর সঙ্গে একটু কথা হয়েছিল, সুব্রতকে দেখে মনে পড়লো ঘটনাটা। দেখুন, একটু অন্য সাইডে চলে যাচ্ছি যদিও, তবে এটা রুব্রিক হান্টিং এর বাইরে নয় কিন্তু। তা একজন পেশেন্ট, তাকে থুজা দেয়া আছে, তা থুজাতে সে খুব ভালোই ছিল, প্রায় 3-4 মাস ধরে সে তার কোনো উন্নতি কিছু হচ্ছে না। এখন আমরা গুরু ডাক্তার তপন গাজীরা বলছি যে এরকম হলে চট করে কিন্তু রিপিটেশনটা করবি না, যদি পেশেন্টের ডিটেরিয়েশন না হয় করবি না, একটু ওয়েট কর, অনেক সময় দেখবি পরে কাজ করতে শুরু করে। এটা কেশিদাসও বলতেন এবং যে এই চ্যানেলও সেটা বলেছে। তা আমি যেহেতু ডিটেরিয়েশন করছে না, আমি তাই চুপচাপ আছি। এই কয়েকদিন আগে আমার কাছে এসে বলছে, না ডাক্তারবাবু কিছু হয়নি, এবার একটা কিছু করুন, হ্যাঁ কোনো তো উন্নতি হচ্ছে না, যাওয়া তো হয়ে গেছে, অনেকদিন তো হয়ে গেল। ঠিক আছে, আমার একটু হাত যেন চুলকোতে শুরু করলো। তা আমি আবার জিজ্ঞেস করতে শুরু করলাম ঘুমটা কেমন, ঘুমের একটা ডিস্টার্বেন্স ছিল। না ঘুম তো এখন ভালোই হচ্ছে, বলে আর কিছু ঘুমের মধ্যে, ঘুমটা সুস্থভাবে হচ্ছে, সব ঠিকঠাক হচ্ছে তো, সকালে উঠে কেমন লাগছে? না সকালে উঠেও ভালো লাগছে। হ্যাঁ কালকে একটা আমি স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখেছে? না আমার বাবা বীরভূমে নার্সিংহোমে একটা জায়গায় ভর্তি আছে, ঠিক এই কথাটাই বলেছে আমাকে। তার বাড়ি কিন্তু কলকাতায়, বীরভূমে নার্সিংহোমে ভর্তি আছে। আমি খবর পেয়ে বেডে গিয়ে বাবাকে দেখতে পেলাম না, বাবাকে দেখলাম বাথরুমের ওখানে পড়ে আছে। তারপর ওই আয়াদের ডেকে ডেকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে বাবাকে দিয়ে আসলাম। মানে বাবার মুখটা দেখতে পেয়েছেন? এগুলো এক্সপিরিয়েন্স থেকে এই কথাগুলো আসে আর কি আমার। না মুখটা আমি দেখতে পাই, বাবার মুখটা আমি দেখতে পাচ্ছি। বাবা মারা গেছে বেশ কয়েক বছর আগে। মানে বাবাকে নিয়ে কতটা আবেগ ছিল সেগুলো জিজ্ঞেস করলাম। বলে আবেগ তো ছিলই, তবে বয়স হয়েছিল, ভুগছিল, তো চলে গেছে, ভালোই হয়েছে। কি বুঝলেন? সে গ্রিপও পায় না। বলে ওইটা যে গ্রিপ ধরবো সেটাও নয়। এইবার কি হচ্ছে, এই যে পয়েন্টটা যেটা আমি পেলাম, তার বাবা অসুস্থ, ওইখানে ইয়ে হয়ে আছে, এই যে ছোট্ট জায়গাটা দেখো, এই যে ঘটনাটা যেটা, সে বীরভূমে পড়ে বেড়াতে গেছিলেন, না বীরভূম কি করতে যাবো, এবার তারাপীঠ যাওয়াটাও ভেবেছিলাম, কোনো কারণ একটা বিশেষ কারণে যেতে পারে। দিস ইস, এই যে সিমটমটা যেটা, এটা হচ্ছে ড্রিমস অফ অ্যাবসার্ড। দেখুন তার বাবা কবে মারা গেছে, তার বাবার বীরভূমে নার্সিংহোমে ভর্তি হবে কেন? সেটা কলকাতায় তার বাড়ি, কলকাতায় নার্সিংহোমে ভর্তি হতে পারে। এইটাই তো অ্যাবসার্ড। আর এই অ্যাবসার্ডটি, এই যে অ্যাবসার্ড যেটা, এটা থুজার একটা কিন্তু লক্ষণ। তাহলে দেখুন এখানে রেপার্টরি নলেজ আমাকে কি করলো না, ইভালুয়েশন করতে সাহায্য করলো এবং আমাকে ওয়েট করতে শেখালো, ইভালুয়েশন না ফলো আপে সাহায্য করলো, অ্যাজ ওয়েল অ্যাজ এই যে সিমটমটা, এই যে আমি কালেকশনটা করলাম, এই যে ড্রিমসটা, এই ড্রিমসটা কিন্তু আমাকে ওয়েট করতে সাহায্য করলো। তাহলে বুঝতে পারছেন, এই সিমটমটা কিন্তু আমি লিখে রাখলাম। এবার একটা প্রশ্ন আসতেই পারে যে নিউ সিমটম, আপনি এটাকে এইভাবে ধরলেন কেন? দেখুন নিউ সিমটম একটা দুটো যদি আসে, সেই ক্ষেত্রে অতটা আমরা গুরুত্ব দেই না। লটস যদি আসে, অনেকগুলো যদি আসে, তখন বুঝতে হবে ওষুধ সিলেকশন ভুল হয়েছে। কিন্তু এই যে আমি থুজা দিয়েছি, সেটাতে ল মেনটেন করে পেশেন্ট তো ভালো ছিল বহুদিন, ল মেনটেন করে, এমনি ভালো থাকার গল্প আমি বলছি না। যে ল মেনে চলে সে আবার পাল্টি খায় নাকি? আমাদের মতন লোক নাকি? আমরা যেমন এই ভালো তো এই পাল্টি খাই,
নীতি কখনো কিন্তু বিট্রে করে না। মানে আমরা প্রত্যেক তরুণ শিক্ষার্থীদের কাছে একটা কথাই বলবো, অর্গানন পড়ুন, নীতিভিত্তিক প্র্যাকটিস করুন। অনেক সৌন্দর্য, অনেক আনন্দের জিনিস আপনাদের কিন্তু দেখতে পাবে, চোখের সামনে ধরা পড়বে আপনার। তো ফলে একটু পিছিয়ে গেলাম, এটাও কিন্তু রুব্রিক হান্টিং এর বাইরে নয়। আমি জাস্ট বলতে চাইলাম যে আমি পরবর্তীকালে রুব্রিক এরকম দেব, আগে আমার স্যারকে পড়ি, তারপর তো যার কাছে শিখেছি, যার কাছে মানুষ হয়েছি। এটাও ঠিক, মানুষ হয়েছি মানে শুধু এই রুব্রিক এই রেপার্টারি শিখেছি বলে না, এ তো পার্থ আছে। এরকম দেবতুল্য মানুষ পাওয়া মুশকিল, পৃথিবীতে এরকম দেবতুল্য পাওয়া মুশকিল। নৈবেদ্যের প্রত্যেকে এরকম দেবতুল্য হওয়া উচিত, কিন্তু আমরা পারি না, আমাদের অক্ষমতা আছে, কিন্তু উদাহরণ আমাদের সামনে কিন্তু উপস্থিত আছে। যাই হোক, কেশি দাসকে স্মরণ করে তাকে প্রণাম জানিয়ে এবার আমি আরম্ভ করছি রুব্রিক। যে কেউ অ্যান্সার দিতে পারেন। দীপের একটু খেয়াল রাখবে বাবা। পায়ের আঙুলের খিঁচুনিতে কষ্ট পাচ্ছি, পায়ের আঙুলের খিঁচুনিতে কষ্ট পাচ্ছি, এর রুব্রিকটা কি হবে? কোথায় খুঁজবো আগে? এইগুলো আগে বুঝতে হবে। বলুন। পায়ের আঙুলের খিঁচুনিতে কষ্ট পাচ্ছি, যে কেউ, এনিওয়ান। কেউ বলতে পারবেন? হ্যাঁ স্যার, এক্সটিভিটিসে পাবো। এক্সট্রিমিটিসে কি পাবেন? এক্সট্রিমিটিসে কি, কোন জায়গায় পাবেন? এই যে খিচুনি, এর ইংরেজি কি হবে? ক্র্যাম স্টোজ। হ্যাঁ, থ্যাংক ইউ। কে বলছেন? আমি শ্যামল ব্যানার্জি বললাম। ও, থ্যাংক ইউ, ভালো বলেছেন। পাতাটা বলে দেন। 977 পাতা। আচ্ছা, থ্যাংক ইউ। ঘাড়ে কতগুলো উদ্ভিদ উঠেছে? ঘাড়ে কতগুলো উদ্ভিদ উঠেছে? উদ্ভিদের ইংরেজি কি হবে? এটা জানতে হবে তো। উদ্ভিদের ইংরেজি কি, এটা জানলেই পারবেন। ইরাপশন। বলুন, আপনি বলতে পারবেন? ঘাড়ে কতগুলো উদ্ভিদ উঠেছে? ইরাপশন সার্ভাইকাল রিজিয়ন। পাতা বলুন। 887 পাতা। আপনার কাছে কি বই আছে? হ্যাঁ, বই আছে। দেখছেন, আপনার মাপটা আমি কিন্তু ঠিক নিয়ে নিয়েছি এরই মধ্যে। আমাকে পাকিয়ে দেওয়া খুব মুশকিল আছে ভাই। ঠিক আছে, চেষ্টা করুন, পড়ুন। বুকে জামা কাপড় রাখতে পারি না, বলুন একজন। অনেকেই তো আছেন এখানে, বলুন। এটা খুব লাগে, বুকে জামা কাপড় রাখতে পারি না। দেখো দীপে, আর কেউ আছে? অনেকেই তো আছে। কে কে আছে আমি তো ঠিক জানি না। নতুন করে চেষ্টা করুন। চেস্ট বলুন, বুকে হলে চেস্টে আসবে। জামা কাপড় কি হবে?
দীপেন তুমি বলতে পারবে? আর কে আছে দেখতে পাচ্ছি না, একটু দেখো। আর কেউ নেই? চেস্ট ক্লোথিং অ্যাগ্রাভেট। বাহ, থ্যাংক ইউ। পাতাটা বলে দিন। পাতাটা কত? 874। 74 আছে, আমার এখানে 24 আছে, হতে পারে ভুল। না না, আচ্ছা, 824 কেটের ভুল হয় না, 824 824। ও, আচ্ছা 74 নয় এটা। ও, হ্যাঁ স্যার, 824 স্যার। হ্যাঁ, সাধারণত একটু মিস হয় না। এখন ব্যাপার হচ্ছে কোন পাবলিকেশনের ব্যাপার, তো প্রথম দিকে অনেক কিছু না না, না, স্যার। এন্ট্রি রেপার্টারির এটাই বিশেষত্ব, সে যে কোনো স্যার, পাবলিশার 824 আছে। ওই পেজ নাম্বার ঠিকই থাকে যে কোনো পাবলিশার। আচ্ছা, বিয়ার খাবার পর আর ঘুম হতে চায় না। বিয়ার খাবার পর আর ঘুম হতে চায় না, এটা কোথায় পাবো? বিয়ার খাবার পর আর ঘুম হতে চায় না, এটা কোথায় পাবো? কে বলবে? সৌমাল্য, তোদের কি রেপার্টারি শুরু হয়েছে? হ্যাঁ, 2টো ক্লাস হয়েছে শুধু। এটা বলতে পারবি? হ্যাঁ দেখছি, খুঁজছি। হ্যাঁ বল বল, তোদেরই তো ভরসা আমার, বল। পার্থ, এই ছেলেটা আমাদের কলেজে ভর্তি হয়েছে রে, সুব্রতর ছেলে। তাই সুব্রত ছেলে? হ্যাঁ, বিএইচএমএস আচ্ছা আচ্ছা, কোন ইয়ার? ফার্স্ট ইয়ার year। বোধহয়। ফার্স্ট ইয়ার? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ইয়ার রেপার্টারি পড়ায় নাকি? হ্যাঁ, নতুন সিবিডিসি রুলে ফার্স্ট ইয়ার থেকে আছে। ও আচ্ছা আচ্ছা। আমাদের ভালো। কতজন আমাদের first year এ বাঁচিয়ে দিয়েছেন। হ্যাঁ, কতজন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে? 31 জন। 31 জন। 31? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর শোন পার্থ, আমাদের ডিএমএস এ এই রেপার্টারি ছিল না, কেশি দাস আমাদের বাঁচিয়ে দিয়েছেন। তাই তো, আমাদের তো আমাদের সিলেবাস কপালে দুঃখ রেপার্টারি ছিল। ছিল না। হ্যাঁ, ও বাঁচান বেঁচে গেছি, প্রথমে ভর্তি হয়েছিলাম বলে। বল, তুই কোথায় খুঁজবি আগে বল বেটা। ওই স্লিপেই খুঁজবো। এই তো বাবা গন্ডগোল, বাবা স্লিপে খুঁজলে হবে বাবা? ও স্লিপটা তো ফল, আচ্ছা। স্লিপটা ফল না, তোর লজ্জা পাওয়ার কিছু নেই বাবা, তোর বয়সে আমাদের থেকে কম জানতাম। স্লিপটা হচ্ছে ফল। হ্যাঁ তার কারণটা কি? বিয়ার তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিয়ারে থাকে এই ঘটনাটা ঘটি। তাহলে বিয়ারের দ্বারা বৃদ্ধি হয়েছে। এই যে কোনো কিছু যদি বৃদ্ধি হয় ফুড খেয়ে, সেটা কোথায়? ফুডটা কোন আন্ডারে পড়ে? ওটা ডিজায়ার অ্যাভারশনটা মোটামুটি স্টমাকে পড়ে। হ্যাঁ, ডিসঅর্ডারও ওখানে আছে, স্টমাকে পড়ে। আরেকটা জায়গায় কোথায় পাবো? ফুড অ্যাগ্রাভেশন গুলো কোথায় পাবো বাবা? জেনারেটিক্সে যা বাবা, জেনারেটিক্সে চলে যা, জেনারেটিক্সে ফুডের আন্ডারে চলে যা। আচ্ছা।
এবার তুই দেখে বল। পেয়েছিস? হ্যাঁ দেখছি। বাঁদিকের পাতায় আছে। হ্যাঁ ওই অ্যালকোহলিক পার্টটা কি হবে নাকি? অ্যালকোহলের নিচে দেখ আছে কিনা, বিয়ার দিয়ে আছে ওখানে আছে, নাহলে তোর এমনি বিয়ারের আন্ডারে আছে, দেখ ফুডের আন্ডারে দেখ বিয়ার কি দিয়ে আছে দেখ। আমি তো বলবো না, আমার কাছে তো রেপার্টারি উল্টোলে বলে দিতে পারবো, বলবো না আমি। বুঝে দেখ বিয়ার ওখানে আছে। পেয়েছিস? না বিয়ারটা খুঁজে পাচ্ছি না তো, দেখছি তো। ফুডের আন্ডারে যা, ফুডের আন্ডারে যা। আচ্ছা, বাঁ food। দিকে বললাম না, একবার বললাম না বাঁ দিকের পাতায় আছে, বললাম তো আমি। হ্যাঁ হ্যাঁ। পেয়েছিস? কনস্ট্রাকশন জেনেটিক্স কনভেনশন। ফুড ফুড হ্যাঁ হ্যাঁ ইটিং ইটিং হ্যাঁ ফুড পেয়েছি, দাঁড়ান যাচ্ছি। বিয়ার হুম পেয়েছিস? হ্যাঁ ওটা খুঁজছি বুঝতে দাঁড়ান হয়নি। জেনেটিক্স ফুডের জেনারেলিসে ফুড 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 আগে যা, হ্যাঁ ফুড বার করেছি। হ্যাঁ ফুড বার করে দেখ ওখানে বিয়ার আছে। ফুড বেকন বিনস, হ্যাঁ বিয়ার পেয়েছি। পেয়েছিস? আর ভুলবি না তুই। হ্যাঁ হ্যাঁ আর ভুল হবে না তো। কত পাতা বল? ওই 1362। হ্যাঁ ঠিক আছে, এই বাংলায় বলা একটু অভ্যেস কর। হ্যাঁ 1300 আচ্ছা এটা গেল, যাকে তোকে পেয়ে গেছি আমি, এবার তোকে দেখ কেন খাটাই দেখবি। এইবার চুপ কর, এবার অন্যকে ধরবো। এরপরে কি বলছে? এরপর বলছে পায়ের তিলগুলো চুলকায়। পায়ের তিলগুলো চুলকায়, এটা একটু পারা মুশকিল আছে। তিলের ইংরেজিটা জানতে হবে, না জানলে খুঁজেই পাবে না। কেউ বলতে পারবে? পায়ের তিলগুলো চুলকায়, এটা বিভ্রান্ত হওয়ার চান্স খুব আছে, একটু পাকা না হলে বলতে পারবে না। এটা বলেই শেষ করে দেবো আজকে। কে বলবে?
পায়ের তিলগুলো চুলকায়। ঠিকই বলেছি। কে বলবে? পীযূষ? পীযূষ বলবে? পাচ্ছি না। এটা আটকে যাবে আমি জানি। ব্যাপার আছে কি জানো তো, এই যে পায়ের তিলগুলো চুলকায়, আচ্ছা এবার তিলের ইংরেজিটা বলো দেখিনি, তারপর মূল। মূল। মোল, থ্যাংক ইউ। এই মোলটা কিন্তু আমরা কোথায় খুঁজতে যাবো? তো পায়ের বলেছে এক্সট্রিমিটিস খুঁজতে যাব, ওখানে মোল নেই, এই তো সমস্যা। যখন এক্সট্রিমিটিস আমি যখন পাচ্ছি না, কোনো জিনিস যখন আমি পার্টিকুলার পার্টে পাচ্ছি না, তখন কেন্টের শিক্ষাটা কি? জেনারেল পার্টে চলে যেতে হবে। জেনারেল পার্টে গেলে পরে আমরা কি পাবো? স্কিনের আন্ডারে চলে যাব। স্কিন জেনারেল সিমটম, স্কিনের আন্ডারে মোল বলে একটা আছে, ওটা বাঁদিকের পাতায় আছে। এই যে মোল আছে, ওই মোলের তলায় যেটা বলা আছে, ওখানে সুজা একটাই মেডিসিন দেওয়া আছে। ওখানে শুধু চুলকুনোর কথাটা বলা নেই, এখানে শুধু চুলকানোর কথাটা বলা নেই, তার সঙ্গে একটা কথা বলা আছে, ইচিং অ্যান্ড স্টিংিং। ইচিং অ্যান্ড স্টিংিং। এবার এই যে তিলটা চুলকায় তো, স্টিংিং, খোঁচা মারার মতো, স্টিং, হুল ফোটানোর মতন ইয়া, হুলটা বাদ দিলাম। ইচিংটা কোন মায়াজামের? কে বলবে? স্যার সরি। সরি। এখানে একটা ইয়ে তৈরি হয়েছে, তিল তৈরি হয়েছে, এক্সট্রা গ্রোথ তৈরি হয়েছে, তাহলে এটা কি? দুটো মিলে কি হলো? সাইকোটিক হলো। তাহলে কি হলো? এটা কি? এটা তাহলে মিশ্র সিমটম, সোডা সাইকোটিক কম্বিনেশন। ঠিক আছে, পরিষ্কার হয়েছে জায়গাটা? এই মিক্স মাইজম গুলো এইভাবে আমাদের ধরতে হয়, এই মিক্স মাইজম গুলো এইভাবে ধরতে হয়। এবং যখন ওষুধ দেয়া হবে যখন, তখন কিন্তু আমাদের ওষুধ দেওয়ার পর যে পরিবর্তন গুলো হবে, সেখানে মায়াজমেটিক জায়গাগুলো আমাদের খেয়াল করতে হবে কিভাবে হচ্ছে। এখন আমাদের একটা ভুল ধারণা হয়ে আছে যে আমাদের আঁচিল মানে সেই কি বলবো, আঁচিল মানে হচ্ছে সুজা, নাইট্রিক অ্যাসিড, এই ধরনের কিছু কিছু ওষুধ আছে আমরা যেগুলো দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি। নাক্স ভূমিকাতেও তো আমি দেখেছি আঁচিল ছাড়তে দেখেছি, সালফারে তো অজস্র ছাড়তে দেখেছি, কার্সিনোসিনে তো অজস্র ছাড়তে দেখেছি, অজস্র। নাক্স ভূমিকার সাথে একটাই সেরেছে আমার লাইফে, 40 বছর বেঁচে আছি বলে এটা দেখতে পেয়েছি, নাহলে দেখতে পেতাম না। তাই তার মানেটা কি? আমাদের ওষুধটা যে দিতে হবে, টোটালিটি করে দিতে হবে, সম্পূর্ণ রোগীলিপি করে যেটা আসবে সেটা দিতে হবে, উল্টো পাল্টা দিলে কাজ হবে না। তা আজকে আমার এই পর্যন্ত আলোচনা হলো, যেটুকু আলোচনা হলো এটার উপরে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। দীপেন বাবা, তুমি একটু দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, বলছি যতটুকু আলোচনা হলো, কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করুন। কারো কি কোনো প্রশ্ন আছে? জি, গ্রুপে উপস্থিত সকল স্যারদের প্রতি রইল আমার নমস্কার। আমি আসলে কোনো প্রশ্ন করার জন্য হ্যান্ড রাইজ করিনি। শ্রদ্ধেয় ডাক্তার অমরনাথ স্যারকে কৃতজ্ঞতা জ্ঞাপনের নিমিত্তে আমি হ্যান্ড রাইজ করেছি। আমি আজকে এই গ্রুপে প্রথম জয়েন করলাম। আমি আছি গ্রুপে, মূলত জয়েন করা হয় না। আর স্যারের মোটামুটি লেকচার গুলো বিভিন্ন ভাবে আমি শুনে থাকি, লেখাগুলো লিখে থাকি। তো সব থেকে বৃহৎ বিষয়
যে এই যে স্যার রেপার্টরিকে মায়াজমের আন্ডারে এবং বিশুদ্ধ ক্লাসিক্যাল হোমিওপ্যাথির আন্ডারে যে এত সুন্দর সাবলীল ভাবে রোগীর ভাষ্যগুলোকে বোঝার নিমিত্তে এত সুন্দরভাবে ব্যাখ্যা করে বিভিন্ন ভাবে আমাদের উপস্থাপন করলেন, এটা আসলে দীর্ঘ অভিজ্ঞতা ব্যতীত আমাদের মতো নতুনদের দ্বারাই কখনোই সম্ভব নয়। এজন্য স্যারের প্রতি শেষ কৃতজ্ঞতা। এবং স্যার বরাবরই নবীনদের জন্য হোমিওপ্যাথি নিয়ে, বিশেষ করে বিশুদ্ধ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি নিয়ে যা করেন এবং করে যাচ্ছেন, এজন্য নবীন এবং আগামীর হোমিওপ্যাথ স্যারের কাছে ঋণী। স্যার এভাবেই আমাদের শেখাবেন এবং আমরাও চেষ্টা করব যে বিশুদ্ধ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি অর্গানন মেনেই সেটাকে আত্মস্থ করা। আসলে হোমিওপ্যাথিকে মন দিয়ে আত্মস্থ করার যে আঙ্গিক, সেই আঙ্গিকটাই স্যারের কথার মধ্য দিয়ে দার্শনিক দৃষ্টিভঙ্গিগুলো আমরা বুঝতে পারি এবং সে নিরহংকার ভাবে একেবারে মন থেকে উজাড় করে একদম আত্মার থেকে ঢেলে দেন। এটা বরাবরই আমি যে কয়েকটি স্যারের আমি আলোচনা শুনেছি, প্রত্যেকটি আলোচনায় আমার কাছে এমন মনে হয়েছে, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, কখনো হয়তো বা বলার সুযোগ হয়নি বা বলিনি, আজকে বললাম। আমাদের বেশ করে আমার মতো নবীনের জন্য আশীর্বাদ করবেন স্যার, এবং আপনি এভাবেই আপনার অভিজ্ঞতার ঝুলি থেকে আমাদের মাঝে এভাবে জ্ঞান বিলিয়ে দিবেন। ভালো থাকবেন এবং ভগবান যেন আপনার দীর্ঘায়ু দান করে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্যারকে তার মূল্যবান মতামতের জন্য। আচ্ছা স্যার, আর কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে করুন, আমরা শেষ না করে হলে দেবো। আমরা আলোচনা এখানেই শেষ করব। স্যার আপনি শেষ করে দেন। হ্যাঁ, ঠিক আছে। সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই, শুভরাত্রি জানিয়ে আজকের আমি আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।